শ্রাবণার রুমটা এখন আলাদা চেহারা পেয়েছে। দেয়ালে ছোট একটা সাদা বোর্ড, সামনে রাখা একটা ডেস্ক, আর বইয়ের স্তূপে ভরা তাক। জানালার পাশে বসে সে আজকাল ছবি আঁকে, জল রঙে, কাঠ রঙে। ছবিতে কোনো মুখ নেই, কিন্তু অনুভূতি আছে, চুপচাপ গল্প বলা অনুভূতি। মা একদিন এসে দেখলেন ওর খাতা ভর্তি ফুল, আকাশ, ছায়া, আর একটা মুখ। অবাক হয়ে বললেন, তুই তো এমন আঁকতিস না। আমি তো এমন ছিলামও না, মা। এখন যে আমি নতুন, শ্রাবণা বলল হেসে। একদিন দুপুরে শ্রান্ত দ্রুত বাড়ি ফিরে আসে। হাতে একটা প্যাকেট, ভেতরে একটা স্কেচপ্যাড, কিছু প্রিমিয়াম পেন্সিল আর রং। তারপর শ্রাবণার রুমে নক করে ভিতরে ঢুকে হাতের জিনিসগুলো এগিয়ে দিয়ে বলে, তোর জন্য এনেছি। ওই দিন বলেছিলি না, রঙে কথা বলতে ভালো লাগে। আমি চাই তুই গলা না তুলেও যেন পৃথিবীকে তোর অনুভব দেখাতে পারিস। শ্রাবণা কিছুক্ষণ তাকিয়ে থাকে শ্রান্তের দিকে, তারপর মাথা নিচু করে বলে, তুমি যে এখনো আমাকে বোঝার চেষ্টা করো, সেটাই তো অনেক বড় কিছু। আমায় মাফ করে দিও ভাইয়া। এক সপ্তাহের পর শ্রাবণা ছোট্ট একটা অনলাইন আর্ট কোর্সে ভর্তি হয়। শ্রান্ত সাহায্য করে রেজিস্ট্রেশন করতে, যদিও বুদ্ধিটা মৃন্ময়ীর ছিল, যাতে শ্রাবণা দ্রুত এসব ট্রমা থেকে বেরিয়ে যেতে পারে। ধীরে ধীরে শ্রাবণা রঙের ভাষায় নিজেকে চেনাতে শেখে। একদিন শ্রান্ত এসে বলে, তোর আঁকা নিয়ে একটা ছোট এক্সিবিশনের ব্যবস্থা করব ভাবছি, তুই রাজি? শ্রাবণা প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর ছোট করে বলে, ভয় লাগছে। যদি কেউ না বোঝে? ভয় না পেলে জয় আসে না। আর যদি কেউ না বোঝে, আমি তো আছি, দাঁড়িয়ে যাব তোর পাশে। বাড়ির পরিবেশ এখন আগের থেকে শান্ত। মা বাবার চোখে গর্বের ছায়া। শ্রাবণার অবস্থা আগের থেকে ভালো, আর শ্রান্ত মৃন্ময়ীর সম্পর্কটা যেন আরো গভীর স্নিগ্ধ। মৃন্ময়ী সব সময় দূর থেকে হলেও শ্রাবণার পাশে থাকে, যেন এক বড় বোন, এক নীরব ভালোবাসার আশ্রয়। শ্রাবণা এখন জানে, ভালোবাসা না পেলেও সম্মান আর নিজের জায়গা সে নিজের যোগ্যতায় আদায় করে নিতে পারে। দিনটা ছিল শুক্রবার। বিকেলের ম্লান আলো জানালায় এসে পড়েছে। ছোট একটা আর্ট গ্যালারির ভেতরে সাজানো রয়েছে 12টা চিত্রকর্ম। প্রতিটা ছবিই কথা বলে, কারো না বলা কষ্ট, হারিয়ে যাওয়া সময়, আবার নতুন করে জেগে ওঠার গল্প। সব ছবির নিচে একটাই নাম, এস। কেউ জানে না এই এস কে, কিন্তু ছবির ভেতর এমন কিছু আছে যা চোখ আটকে রাখে। শ্রাবণা গ্যালারির এক কোণায় দাঁড়িয়ে, পরনে হালকা সাদা শাড়ি, মুখে মৃদু মেকআপ, চোখে একরাশ ভেতরের আলো। নিজের আঁকা ছবিগুলোকে এভাবে সাজানো দেখে সে একসময় স্তব্ধ হয়ে যায়, যেন নিজেরই মুখোমুখি দাঁড়িয়ে। মৃন্ময়ী ওর পাশে এসে দাঁড়ায়, সাথে তিতিক্ষাও এসে দাঁড়িয়েছে। কাঠের পেতেই শ্রাবণা ঘুরে মৃন্ময়ীর পানে তাকায়। মৃন্ময়ী হাসতে চাইল। শ্রাবণা অনেকটা সময় নিজে মৃন্ময়ীর মুখ দেখল। সেই শুনেছে তন্ময়ীও ঠিক মৃন্ময়ীর মতো দেখতে ছিল। মৃন্ময়ী কি সব জানে? শ্রান্ত ভাই কি বলছে? তাহলে মেয়েটা কি ওদের সাথে সম্পর্ক রাখবে? একদিনে মৃন্ময়ীর প্রতি এক আলাদা মায়া কাজ করে শ্রাবণার। যে ভুল ধারণা ছিল তাও ভেঙে গেছে। মৃন্ময়ী শ্রাবণার হাত ধরে, তাতে শ্রাবণা ভাবনার জগৎ থেকে ফিরে আসে, চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে। মৃন্ময়ী উৎসাহিত গলায় বলে, তুমি সত্যিই জিতে গেলে শ্রাবণা। শুধু আঁকার জন্য নয়, নিজের ভয়কে পেছনে ফেলে মানুষের সামনে দাঁড়ানোর সাহসের জন্য। শ্রান্ত একটু দূর থেকে তাকিয়ে থাকে, চোখে তার বিস্ময়, গর্ব, আর একরাশ প্রশ্রয়। লোকজন আসছে, কেউ কেউ ছবি দেখছে, কেউ জিজ্ঞেস করছে, এস কে? তখন শ্রাবণা নিজেই সামনে গিয়ে বলে, আমি শ্রাবণা। এই ছবিগুলো আমার গল্প। আমি অনেকদিন চুপ ছিলাম, এবার রং দিয়ে বললাম। একজন প্রবীণ শিল্পী তার কাছে এসে বললেন, তোমার ছবিতে ব্যথা আছে, কিন্তু আশা তার চেয়ে গভীর। এটা খুব বিরল। শ্রাবণার চোখে জল এসে যায়। তার পাশে দাঁড়িয়ে শ্রান্ত মৃদু গলায় বলে, তুই আজ শুধু এক্সিবিশন করিসনি, তুই নিজেকে প্রমাণ করেছিস।
রাত শেষে গ্যালারি ফাঁকা। শ্রাবণা একা দাঁড়িয়ে তার একটা ছবির সামনে। একটা মেয়ে বসে আছে জানালার পাশে, মাথা নিচু, কিন্তু চারপাশে আলো ছড়িয়ে আছে। পেছনে থেকে শ্রান্ত এসে দাঁড়ায়, বলে, এই ছবিটা তুই কবে এঁকেছিলি? সেই সময়, যখন কেউ বুঝতো না আমি বাঁচতে চাই। শান্ত ধীরে ধীরে বলে, এখন তোকে দেখে মনে হয় তুই শুধু বাঁচছিস না, অন্যদেরও বাঁচিয়ে তুলবি। শ্রাবণা মাথা ঘুরিয়ে হাসে, একটুখানি কাপা কণ্ঠে বলে, তুমি পাশে ছিলে বলেই পেরেছি। মৃন্ময়ী আর শ্রান্ত গাড়িতে উঠছে। শ্রাবণা পেছনে দাঁড়িয়ে হাত নাড়ছে। শান্ত তার পাশে দাঁড়িয়ে। দুজনের মুখেই প্রশান্তির ছায়া। আকাশে ভেসে বেড়াচ্ছে একটা কাগজ ঘুড়ি, যার পেছনে হয়তো লেখা, শ্রাবণা, তুমি এখন নিজের গল্পের নায়িকা। এক্সিবিশনের কয়েক সপ্তাহ পর শ্রাবণার ছবি নিয়ে বেশ কয়েকটি স্থানীয় ম্যাগাজিনে প্রতিবেদন ছাপা হয়েছে। এমনকি একটি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং আর্ট প্রোগ্রামেও ওর ছবি নিয়ে আগ্রহ দেখিয়েছে। এইসব ব্যাপারেই একদিন শ্রান্ত বলে, তোর ডক্টরেটের কথা আবার ভাবছিস না? পড়ালেখা করবি না? তোর আগ্রহ তো ছিল আগেও। শ্রাবণা কিছুটা ইতস্তত করে বলে, আছে, কিন্তু এতদিন অনেক পিছিয়ে গেছি ভাইয়া। কোথা থেকে শুরু করব ভাবতেই পারছি না। সূর্য পাশে বসে তখন বলে, আমার পরিচিত এক ভাই আছে, তৈমুর। বিদেশ থেকে আর্ট হিস্টোরিতে পিএইচডি করে এসেছে। এখন একটা সরকারি ইউনিভার্সিটিতে পড়ায়। চমৎকার গাইডও। একবার কথা বলিস? আজকে একটা ক্যাফেতে এসেছে সূর্য আর শান্ত, কারণও আছে বটে। শ্রাবণা, এই ক্যাফেতেই দেখা করতে এসেছে তৈমুরের সঙ্গে ওরা। শ্রাবণার সামনে এসে এক মুহূর্ত থেমে সে বলে, আমি তৈমুর ইবতিহাজ। আপনার আর্ট এক্সিবিশন দেখেছি। ছবিগুলো দারুণ, এক একটা ছবি যেন নিঃশব্দ কাব্য। শ্রাবণা কিছু বলার আগেই সূর্য আর শান্ত ওদের দুজনকে বসিয়ে রেখে সূর্য বলে, তোরা একটু আলাপ কর, আমরা না হয় একটু পরে ফিরছি। তৈমুর চোখের পলক ফেলে সম্মতি দেয়। শ্রান্ত অবশ্য গড়িমসি করেছে, তবে সূর্য টেনে নিয়ে এসেছে। সবাই চলে যেতেই তৈমুর শ্রাবণার মুখে চোখ রাখে। তৈমুরের চোখে স্নিগ্ধতা, তার মধ্যে এক অদ্ভুত ধৈর্য আছে। সে শান্ত গলা বলে, আপনি কি এখনো ভয় পান নিজের কাজ নিয়ে? ভয় পাই, কিন্তু এখন ভয়টাকে পাত্তা দিই না, শ্রাবণা বলে হেসে। শ্রাবণার কথা শুনে হেসে ফেলে তৈমুর, তারপর হাস্যোজ্জ্বল গলায় বলে, আপনার এই ভয় নিয়েই যদি একটা গবেষণা লেখা হতো, সেটা তো দারুণ হতো। এই কথা শুনে শ্রাবণা অনেকক্ষণ চুপ করে থাকে। তার ভিতরে যেন একটা সাড়া পড়ে যায়। পরের কয়েক মাস তৈমুর নিয়মিত শ্রাবণার থিসিস প্ল্যান, রিসার্চ পেপার লেখা, রেফারেন্স সংগ্রহ, সব কিছুতে সাহায্য করে। আর তাদের মধ্যে তৈরি হয় এক গভীর বন্ধুত্ব। কেবল পড়াশোনা নয়, তৈমুর ওকে বলে, তুমি কেবল একজন আর্টিস্ট না, তুমি একজন সার্ভাইভার। সেটা নিয়ে গর্ব করা উচিত। ডক্টর ডিগ্রি পরেও অর্জন করা যাবে, আগে নিজেকে চেয়াস করতে শেখো শ্রাবণা। একদিন শ্রাবণা বলে, আপনি এত ধৈর্য নিয়ে আমার সঙ্গে সময় কাটান কেন? তৈমুর একটু হেসে ফেলে শ্রাবণার বোকা প্রশ্নে, তারপর গভীর চোখে তাকিয়ে বলে, কারণ আমি শুধু তোমার রিসার্চকে নয়, তোমার ভিতরের আলোকে গুরুত্ব দিই। এক বিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে তৈমুর একদিন শ্রাবণাকে বলে, আমি তোমার সঙ্গে আরও সময় কাটাতে চাই। শুধু রিসার্চ নয়, জীবনের প্রতিটি অধ্যায় পার হতে চাই তোমার পাশে থেকে। তুমি যদি চাও, আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে চাই। শ্রাবণা হতচকিত হয়ে তাকায়। তার হৃদয় হাজারটা শব্দ গুঞ্জন করতে থাকে। সে বলে, আমি এখনো পুরোটা সুস্থ হয়ে উঠিনি। মাঝে মাঝে এখনো কাঁপে ভেতরটা। আপনি কি সব বলছেন এসব? তৈমুর চুপচাপ বলে, আমি জানি, তাই তো চাই, তোমার কাঁপা হাতটা আমি ধরেই রাখি। শ্রাবণা সেদিন জবাব করতে পারেনি। অনেকগুলো দিন কেটেছে, আর তৈমুরের সাথে দেখা করেনি। আসলে সাহস হয়ে ওঠেনি শ্রাবণার। শ্রাবণা জানালার পাশে দাঁড়িয়ে, এক হাতে আর্ট বই, অন্য হাতে একটা চিঠি। তোমাকে সময় দিলেই তুমি সুন্দর হয়ে উঠবে না, তুমি তো আগে থেকেই ছিলে।
আমি শুধু সেটা বুঝে উঠতে সময় নিলাম। তোমার পাশে থাকতে চাই, শ্রাবণা। চিঠিতে লিখেছে তৈমুর। শ্রাবণার চোখে একরাশ আকাশ নেমে আসে। সে এখন জানে, ভালোবাসা মানেই কেবল আবেগ ও বেহায়াপনা নয়, ভালোবাসা মানে স্বীকৃতি, সম্মান আর সঙ্গ। শ্রাবণার চিঠিটার জবাব আসে দিন 5 বাদ রাতে। সে তৈমুরকে শুধু একটি মেসেজ পাঠায়। আপনি পাশে থাকলে আমি আর ভয় পাই না। ভরসা করি আপনাকে। সেই বাক্যের মধ্যে ছিল অসমাপ্ত এক সম্মতি। আর তৈমুর বুঝে যায়, সে এবার শ্রাবণার মনে জায়গা করে নিয়েছে। এটা প্রেম নয় শুধুই, এটা শ্রদ্ধা, বিশ্বাস আর মমতার এক নতুন নাম। শ্রান্ত প্রথমে অবাক হলেও তৈমুরের সঙ্গে কয়েকটা বৈঠকের পর তার মুখে একরাশ প্রশ্রয় দেখা দেয়। তুই খুশি থাকলে আমার কোনো আপত্তি নেই। তবে মনে রাখিস, ওকে কষ্ট দিলে আমি থাকব, ঠিক তোর পাশেই না, ওর পাশে। শ্রান্ত বলেছিল দৃঢ় গলায়। বাড়ির সবাই শ্রাবণাকে নিয়ে অনেক খুশি, কারণ শ্রাবণা নিজের জীবন শুরু করতে চাইছে। শ্রাবণার মা শ্রাবণার চোখে আনন্দ দেখে বলে, তোর মধ্যে আবার হাসি ফিরেছে। এতেই আমার অনেক, সুখে শান্তিতে বেঁচে থাক মা। শ্রাবণা যেন সত্যিই নতুন করে বাঁচতে শিখেছে। তার চোখে এখন আর শুধু আঁকিবুকি নয়, আছে এক বাস্তব স্বপ্নের প্রতিচ্ছবি। তৈমুরের প্রস্তাবের পরপরই দুই পরিবার মিলে একটি শান্ত, ব্যক্তিগত আয়োজন ঠিক করে। বিয়েটা হবে শ্রাবণার নিজের আঁকা ছবিগুলোর মাঝে, এক ছোট্ট আর্ট গ্যালারিতে, যেখানে প্রথমবার ওর নতুন জন্ম হয়েছিল। শ্রান্ত ও সূর্য সবকিছু নিজে হাতে সাজাচ্ছে। গ্যালারির একপাশে রাখা থাকবে শ্রাবণার পুরনো সেই জানালার ছবিটা, আর একপাশে লেখা থাকবে, একজন শিল্পী কেবল ক্যানভাসে নয়, জীবনের প্রতিটা ক্ষণে আঁকে নিজের বাঁচার ছবি। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এসেছে। শ্রাবণার পরনে সাদা আকাশি কাতান, চোখে হালকা কাজল, ঠোঁটে মৃদু লিপস্টিক। তৈমুর পরেছে ধবধবে পাঞ্জাবি পাজামা, চোখে নির্ভরতা আর গভীর ভালোবাসা। শ্রান্ত একপাশে দাঁড়িয়ে, মুখে গর্বের ছাপ। মৃন্ময়ী এসেছে, তার গায়ে একটা গাঢ় নীল শাড়ি। তিতিক্ষার পাশে বসেছিল, ও একটা লাল শাড়ি পরে এসেছে। এই তো মেয়েটাকে কিছুদিন বাদেই একদম সিঁদুর রঙ্গায় মুড়িয়ে দিবে। মৃন্ময়ী হাসল, তারপর তিতিক্ষাকে বলে, শ্রাবণার সাথে দেখা করবি তিতি? তিতিক্ষা চোখ বাঁকিয়ে তাকায়। তা দেখে হাসে মৃন্ময়ী। তাই তিতিক্ষা বলে, সাহস খুব বেড়েছে তাই না? খুব না, একটু। মৃন্ময়ী আর তিতিক্ষা শ্রাবণার রুমে আসে। তখন শ্রাবণা মাথার ঘোমটা ঠিক করছিল। তাই মৃন্ময়ী নিজেই এগিয়ে এসে ওর ঘোমটা ঠিক করতে করতে বলে, তোমায় খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ, লাজুক গলায় উত্তর করে শ্রাবণা। মৃন্ময়ী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমার গল্পটা কোথা থেকে কোথায় চলে এলো? নিজের মতো করে বাঁচতে শিখেছ। দোয়া করি সামনের দিনগুলো এর থেকে সুন্দর কাটুক তোমার। শ্রাবণা ধীরে বলে, সবই হয়েছে, কারণ কেউ একজন প্রথমে আমায় বিশ্বাস করেছিল। গ্যালারির কাছের জানালায় আলো এসে পড়ছে। বিয়ে শেষ হয়েছে অনেক সময় আগে। সূর্য স্টেজের বিপরীতে গিটার বাজিয়ে গান গাইছে, তাই মৃদু গিটার সুর যেন ভিন্ন একমাত্র এনে দিয়েছে এসবের মাঝে। শ্রাবণা আর তৈমুর একসঙ্গে দাঁড়িয়ে, হাতে হাত রাখে। চারপাশে ভালোবাসার মুখ, শান্তির ছায়া, আর ভেতরে একটা বিশ্বাস, এই জীবন এবার তাদের নিজের মতো করে লেখা হবে। শ্রাবণার নতুন বাসায় একটা নতুন ক্যানভাস টাঙানো হয়েছে। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, শ্রাবণা ও তৈমুর, দুইজন শিল্পী, যারা মিলে আঁকবে জীবন নামের সবচেয়ে সুন্দর ছবি। সমাপ্ত।